রাত্রির ঘন অন্ধকারে অর্জুন একটা পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। কি ভয়ঙ্কর দৃশ্য! কিন্তু আমি এখানে কি করে এলাম? হঠাৎ করে ঝোপঝাড়ের ভেতর থেকে কোনো মহিলার চিৎকারের আওয়াজ অর্জুনের কানে চলে আসে। কে ওখানে? কে ওখানে? তক্ষুনি ঝোপের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে আর অর্জুনের আশেপাশে ঘুরতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই কালো ধোঁয়া একটা ভয়ঙ্কর মহিলার রূপ ধারণ করে নেয়। কে তুমি? তোর মৃত্যু, শুধু তুই আছিস যে আজ পর্যন্ত জীবিত, কিন্তু তোকেও মরতে হবে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? তক্ষুনি সেই মহিলার চোখের পুতুল সাদা হয়ে ওঠে আর সে অর্জুনের গলা চিপে ধরে ফেলে। হঠাৎ করে অর্জুন একটা চিৎকারের সাথে নিজের বেডে উঠে বসে পড়ে। সে নিজের রুমেই ছিল। কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল! একবার তো আমার এমন মনে হলো যেন কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। অর্জুনের চিৎকারের কারণে তার রুমে শুয়ে থাকা তার বন্ধু রাহুলেরও ঘুম ভেঙে যায়। কি হলো অর্জুন, তুই চিৎকার করলি কেন? আর তোর মাথা থেকে এরকম ঘাম ঝরছে কেন বলতো? রুমে তো এসি একেবারে ফুল স্পিডে রয়েছে। আরে আবার সেই স্বপ্নটাই দেখলাম রাহুল। আরে কিচ্ছু না ভাই, তুই একবার ওই ভয়ঙ্কর স্বপ্নটাকে দেখেছিস বলে তুই সারা দিন শুধু সেই স্বপ্ন নিয়ে ভাবনা চিন্তা করিস, সেই জন্যই একই স্বপ্ন তুই বারবার দেখিস। জানি না রাহুল, আমার এমনটা কেন মনে হচ্ছে জানো, কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল? আরে গন্ডগোল তো গ্রামবাসীদের মাথাতে থাকেই সবসময় অর্জুন। একটা স্বপ্ন দু তিনবার একবার এলে পড়লে তার মধ্যে আবার ভূত পেতে যদি কোনো চক্কর খুঁজে বের করিস। আর এমনিতেই কলেজে ছুটি হয়ে গেছে তাই না? আর তুই তো বাড়ি যাবি কদিন পর। তুই দেখিস জায়গা পাল্টালে পরে সবকিছু আবার ঠিক হয়ে যাবে রে। পরের দিন অর্জুন বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। ফোন তার মা অনিতার ছিল। হ্যালো মা, কেমন আছো? তোর মিস কল দেখে খুব অস্থির হয়ে উঠলাম। আসলে ব্যাপারটা হলো মা, আমার কলেজে ছুটি পড়ে গেছে, আমি বাড়ি ফিরছি। আমি সেই জন্যই তোমায় ফোন করেছিলাম। অর্জুনের মা একটু ঘাবড়িয়ে যায় আর ফোনে বলে, আচ্ছা তুই এইবারের ছুটি শহরেই কেন কাটাচ্ছিস না? গ্রামে কিছুই ঠিকঠাক চলছে না সোনা। গত কিছুদিন ধরে আমাদের গ্রামের লোকেরা হঠাৎ করে নিখোঁজ হয়ে চলেছে। নিখোঁজ হয়ে চলেছে? তার মানে? বাবু, এখন কিচ্ছু বোঝার আর বোঝানোর সময় নেই। আপাতত এইটুকু শুনে নে যে এইবারের ছুটি শহরেই কাটিয়ে ফেল, বাড়ি আসিস না। হঠাৎ করে ফোন কেটে যায়। নিজের মায়ের কথা শুনে অর্জুন চিন্তিত হয়ে ওঠে। তক্ষুনি ওখানে রাহুল চলে আসে। কি হলো ভাই, এতদিন পরে বাড়ি যাচ্ছিস? খুশি হওয়ার বদলে তোর মুখটা এরকম উদাস হয়ে কেন রয়েছে? একটু আগে মা ফোন করেছিল রাহুল। মা বলছিল যে গ্রামে আসার দরকার নেই। এমনটা কেন বলছে? সব ঠিক আছে তো? আমি নিজেই কিছু বুঝতে পারছি না রাহুল। আমাকে বলছিল যে গ্রামের লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছে, এরপর আর উনি কিছুই বললেন না। এসব কি হচ্ছে বলতো? হ্যাঁ, আমার মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ডকে একবার কথা বলা উচিত। ওই তো তোর গ্রামেই থাকে তাই না? গ্রামে যদি সত্যি এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে নিশ্চয়ই যে দিশা এই ব্যাপারে জানবে। তুই ঠিক কথাই বলেছিস, দিশার ফোনও দুদিন ধরে বন্ধই রয়েছে। এমনিতেই গ্রামে যাওয়ার আগে আমি ওর সাথে দেখা করতামই। অর্জুন সেই সময়ে দিশার হস্টেলে পৌঁছায়। দিশা তাকে গেটেই দেখা করে। তুমি এখানে বাইরে গেটের সামনে কি করছো? কারোর জন্য অপেক্ষা করছিলে? তোমারই অপেক্ষা করছিলাম অর্জুন। আরে আর কি করো না দিশা, দুদিন ধরে তোমাকে ফোনে ট্রাই করি, কিন্তু তোমার ফোনটা তো বন্ধ রয়েছে। বুদ্ধু, গ্রাম যাওয়ার তৈরি করছিলাম, কলেজের ছুটি হয়ে গেছে যে। আমি এই ব্যাপারেই তোমার সাথে কথা বলার জন্য এলাম, বুঝলে? মানে? মা ফোন করেছিল আর উনি বাড়ি আসতে আমাকে বারণ করলেন। তো মা বলছিল যে গ্রামে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটেই চলেছে, লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছে। অর্জুন, শহরে পড়াশোনা করে এত বছর হয়ে গেল, তুমি এখনো অন্ধবিশ্বাসের কথাবার্তায় বিশ্বাস করছো? বিশ্বাস তো করি না, কিন্তু মা এমনটা কেন বলবে? কিছু একটা অবশ্যই ঘটেছে। যদি এরকম ব্যাপার, তাহলে আমার কাছে তো এরকম গ্রাম থেকে কল আসেনি। ঠিক আছে, আমরা দুজনে একসাথেই বাড়ি যাব তাহলে। অর্জুন,
এটা শহর, এখানকার কথা আলাদা। এখানে আমরা দুজন রেস্টুরেন্টে দেখাই করতে পারি, কিন্তু গ্রামে বিয়ের আগে যদি আমাদেরকে কেউ একসাথে দেখে ফেলে তাহলে খুব ঝামেলা হবে। আর এমনিতেও গ্রামে আমাকে আর তোমাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা এমনিতেই হয়। সেই জন্য আগে গ্রামে তুমি যাবে, তারপর আমি আসব। পরের দিন সকালে অর্জুন তার গ্রামে পৌঁছায়। অর্জুন যেই মাত্র নিজের বাড়িতে যায় তখন তাকে দেখে তার মা আর বাবা প্রচণ্ডভাবে ঘাবড়িয়ে যায়। এ কি মা, তুমি আমাকে দেখে এরকম ভয় পেয়ে গেলে কেন? অর্জুনের মা অর্জুনকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি তার বাবা রাজেশ মাঝখানেই বলে ওঠেন, কিছু না, তুমি কালকে সকালে শহরে ফিরে যেও। এখন এসব জিজ্ঞাসা করো না কেন, যা বলেছি তাই করবে। আর হ্যাঁ, রাত্রে যদি তোমার কোনো আওয়াজ শুনতে পাও তুমি, তাহলে যেন ভুলবশত বাইরে বেরোনোর ভুল করবে না। আর ঠিক রাত্রিবেলা হঠাৎ করে গ্রামবাসীদের আওয়াজে অর্জুনের চোখ খুলে যায়। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে তখন গ্রামের 4 জন লোক বকবক করতে করতে জঙ্গলের দিকে যাচ্ছিল। ওই লোকেদের মধ্যে তার মা আর বাবাও ছিল। অর্জুন খুব অবাক হয়। এত রাত হয়ে গেল, মা আর বাবা এদের লোকগুলোর সাথে জঙ্গলের দিকে কেন যাচ্ছে? আর এরা কোন ভাষায় কথা বলছিল? একবার গিয়ে দেখা উচিত আমার। অর্জুন দরজা খুলে তাদের পিছু নিয়ে নেয়। তারা সবাই জঙ্গলের একটা অনেক পুরনো কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অনিতা আর রাজেশ, ডাইনি, আমাদের বলি স্বীকার করো, এইটুকু বলে অনিতা আর রাজেশ কুয়োর মধ্যে লাফিয়ে পড়ে। হঠাৎ করে অন্ধকার কুয়োর ভেতর থেকে একজন ভয়ঙ্কর দেখতে অদ্ভুত রকমের মহিলা বেরিয়ে আসে, যার চোখ একেবারে নীল রঙের ছিল আর চেহারা কালো। দেখতে দেখতেই সে বাকি বেঁচে থাকা 2 জন লোককে চিড়ে ফিরে দেয়। অর্জুনের চোখে অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর অর্জুন নিজেকে দিশার বাড়িতে খুঁজে পায়। আমি এখানে কি করে চলে এলাম দিশা? তুমি আমার দরজায় অজ্ঞান পড়েছিলে। এসব তুমি কি বলছো দিশা? আমি তো ওই ভয়ঙ্কর দৃশ্যটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর তুমি গ্রামে কবে এলে? কিছুক্ষণ আগেই। হঠাৎ করে অর্জুন নিজের মা বাবার কথা মনে পড়ে আর তার চোখে জল চলে আসে। তুমি কাঁদছো কেন অর্জুন? অর্জুন কাঁপতে কাঁপতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা বলতে শুরু করে। অর্জুনের কথা শুনে দিশা জোরে জোরে হাসতে শুরু করে। মনে হয় তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো অর্জুন। এসব তুমি কি আজে বাজে কথা বলছো দিশা? এইসব কিছু আমি নিজের চোখে দেখেছি, বুঝলে? আমি এইসব কথায় বিশ্বাস করি না। তুমি যদি আমার কথায় বিশ্বাস করতে নাই পারো তাহলে আমার সাথে চলো, তুমি সত্যিটা নিজেই জানতে পেরে যাবে। যদি এরকম ব্যাপার না অর্জুন, তাহলে চলো, আমিও দেখতে চাই যে কে সেই ডাইনি। অর্জুন দিশাকে সেই কুয়োর কাছে নিয়ে যায়, যেখানে কিছুক্ষণ আগেই তার চোখের সামনে তার মা বাবা কুয়োতে লাফিয়ে পড়েছিল। কিন্তু এই সময় ওখানে কিছুই ছিল না। দিশা হাসতে হাসতে অর্জুনকে বলে, এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না অর্জুন। আমার কথা বিশ্বাস করো দিশা, এই কুয়োর ভেতর থেকে একজন ভয়ঙ্কর মহিলা বেরিয়ে এলো। হঠাৎ করে অর্জুনের কানে তার মায়ের আওয়াজ চলে আসে, সেই মেয়েটার থেকে দূরে সরে যা বাবু। নিজের মায়ের আওয়াজ শুনে অর্জুন আশ্চর্য হয়ে যেভাবেই ঘুরে দেখে তখন তার সামনে তার মা, তার পিতা, তার সাথে কিছু গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে একজন তান্ত্রিকের সাথে দাঁড়িয়েছিলেন। তান্ত্রিক চিৎকার করে বলে ওঠেন, ওই মেয়েটার সামনে থেকে দূরে চলে যাও অর্জুন। এটা কি করে হতে পারে মা? কিছুক্ষণ আগেই তো আমার চোখের সামনে তুমি আর বাবা নিজের প্রাণ দিয়ে দিয়েছিলে। ও তোর চোখের ভ্রম বাবু। এই গ্রামে কিছুদিন ধরে এরকমই হচ্ছে। তোর বলি নেওয়ার জন্য এই ডাইনি তোকে শহর থেকে এখানে ডেকেছে, কারণ গ্রামের সমস্ত যুবকদেরকে ও মেরে ফেলেছে। আর এই গ্রামের একমাত্র যুবক ব্যক্তি তুমিই বেঁচে আছো। এসব কি কথা বলছো মা? তুমি কি দিশাকে চেনোই না? এ হলো দিশা, আমার ছোটবেলার বন্ধু। যাকে তুই তোর বন্ধু মনে করছিস ছেলে, ও তোর বন্ধু নয়, বরং ডাইনি। যাকে তুই তোর নিজের প্রেমিকা মনে করছিস,
ও মৃত্যু ভাগ করার মৃত্যুর প্রেমিকা। ওর মাও একজন ডাইনি ছিল যে নিজের স্বামীকে খেয়ে নিয়েছিল, আর তোর এই প্রেমিকাও একজন ডাইনি। তান্ত্রিক এইটুকু বলেই ছিল, তক্ষুনি হঠাৎ করে অর্জুনের পাশে দাঁড়িয়ে থাকা দিশার রূপ পাল্টে যায়। তার চোখ নীল হয়ে যায় আর তার চেহারা একেবারে কালো রঙের ছিল। তুমি তো সেই ভয়ঙ্কর মহিলাটা যে আমার স্বপ্নে বারবার আসতো। তক্ষুনি সেই ভয়ঙ্কর মহিলা অর্জুনের গলা টিপে ধরে। এই গ্রামের সমস্ত যুবক আর যুবতীদের বলি নিয়ে নিয়েছি আমি, আর এটা এই গ্রামের শেষ ব্যক্তির বলি হবে। তারপর শয়তান জীবিত হয়ে উঠবে আর সমস্ত পৃথিবীতে কবজা করে নেবে। ছেলেটাকে ছেড়ে দে ডাইনি। তুই আমার কিছুই করতে পারবি না, 2 পয়সার তান্ত্রিক। তোর আন্দাজাও নেই আমার শক্তি কত। এইটুকু বলে ডাইনি তার দাঁত অর্জুনের গলায় চাপতেই যাচ্ছিল। তক্ষুনি তান্ত্রিক বাবা নিজের মুখ দিয়ে মন্ত্র পড়ে লাল রং তার উপরে ফেলে দেয়। মন্ত্রযুক্ত রং পড়া মাত্রই সে অর্জুনকে ছেড়ে দেয় আর চিৎকার করে কুয়োর নিচে চলে যায়। তান্ত্রিক চিৎকার করে বলে ওঠেন, এই কুয়োটাকে পাথর দিয়ে বুঝিয়ে দাও। সমস্ত গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে সেই কুয়োটাকে পাথর দিয়ে বন্ধ করে দেয় আর বাবা সেই কুয়োর ওপরে মন্ত্র শক্তির সুতো বেঁধে দেন। আর অর্জুন আর গ্রামবাসীদের তরফ দেখে বলেন, আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বাবা, এইসব আসলে কি বলুন তো? তোমার প্রেমিকার মা একজন ডাইনি ছিল, কিন্তু এই কথাটা ওনার স্বামী জানতো না। কিন্তু যখন ডাইনির স্বামী নিজের বউ যে ডাইনি তখন সেটা জানতে পারে, তখন সে সোজা আমার কাছে আসে। ডাইনি এই ব্যাপারটা জানতে পেরে যায় আর নিজের স্বামীকে মেরে সে খেয়ে নেয়। আমি রেগে গিয়ে ওই ডাইনিটাকে মেরে ফেলি। নিজের মাকে এরকম মরতে দেখে ডাইনির মেয়ে রেগে জ্বলে পুড়ে ওঠে আর ও শয়তানের পুজো করা শুরু করে যে তোমার প্রেমিকা। জানি না গ্রামের কতজন মানুষকে ও শয়তানকে বলি দিয়ে দিয়েছে, আর একজন বলির দরকার ছিল ওর। ও যদি এতে সফল হতো তাহলে সবকিছু শেষ হয়ে যেত। কার বলি বাবা? তোমার বলি। ডাইনি শয়তানদের সামনে সেই মানুষটার বলিকে দিতে হতো যে ব্যক্তি ওকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। আর তুমি দিশাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে, কিন্তু সে তোমাকে ভালোবাসতো না, বরং শুধু তোমাকে ব্যবহার করছিল।